সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ অতিথি আছেন। আজকে আমাদের বিষয় ধরা হয়েছে জনগণের রায় কোন পথে। ইতিমধ্যে জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ বসছে, সেখানে জুলাই সনদকে কেন্দ্র করে এক ধরনের দ্বিমত সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক, আমরা একটু পরিচয় করে দিই। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণ অধিকার পরিষদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের বিষয় জনগণের রায় কোন পেতে, এই বিষয়ে আজকে কথা বলবো। ইতিমধ্যে আমরা জানি সংসদ বসছে জনগণের প্রত্যাশা অনুযায়ী। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটো ভোট হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন। একটি হচ্ছে এমপি তাদের প্রতিনিধি নির্বাচন করার ভোট, আরেকটি হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোট, যেটি আসলে সে বিষয়ে ইতিমধ্যে জানেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস 133টি অধ্যাদেশ তিনি জারি করেছিলেন। তার মধ্যে কিছু অধ্যাদেশ এখন আলোচনা হচ্ছে বাতিল হবে, কিছু ল্যাপস হবে, কিছু আলোচনা হবে, পুনরায় আলোচনা হবে। এই বিষয়ে আমরা আজকে অতিথিদের কাছ থেকে জানবো। আমরা প্রথমে একটু যাচ্ছি জনাব ইমরান ইমন, আপনার কাছে। কি স্বপ্ন দেখছে জনগণ আগামী এই যে সংসদ বসেছে, সেখানে জনগণের রায় আসলে কোন পথে যাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত আমরা জানছি। জি, প্রথমেই এন্টার টিভিকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার প্রশ্ন ধরেই বলতে হবে, আসলে আমরা যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই ভোট পাওয়ার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আপনারা জানেন, বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ এই ভোটাধিকারের জন্য দীর্ঘ সংগ্রাম, আসলে আমাদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই নির্বাচন হয়েছে। এর মধ্যে 24-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবন এবং হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ, অসহায়ত্ব, এখনও পর্যন্ত তারা অনেকে চিকিৎসা নিচ্ছে না, হাসপাতালে কাতরাচ্ছেন। এটা বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে এই নির্বাচন আমরা পেয়েছি এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচনে কিছুটা সংশয় আছে, এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কিছুটা প্রশ্ন আছে। তারপরেও আমরা খুশি হয়েছি যে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কিন্তু এই যদি জনগণের যে রায়, এই রায়টাকে আমরা যদি আজকে খণ্ডন করতে চাই, তাহলে আমরা মানে নির্ধারিত বলতে পারবো যে আসলে জনগণের রায় প্রত্যাশিত পথে যাচ্ছে কিনা, এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে আমরা বর্তমান সরকার, বিএনপি দলীয় সরকার, এই সরকারের যে ভূমিকা, একেবারেই নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই এই সংশয়টা মানুষের কাছে ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে একেবারে সংসদের প্রথম দিনেই আমরা লক্ষ্য করলাম যে সরকার আসলে গণভোটের আদেশকে উপেক্ষা করছে। জনগণ রায় দিলেন গণভোটের মধ্য দিয়া, কিংবা এখানে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যদি গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিলিয়ে ফেলি তাহলে হবে না। গত সময়ে যে ইন্টারিম সরকার বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত করলো, তাদেরকে আমাদের দেখতে হবে তারা কোন প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনাতে এসেছিল। ইমরান ইমন ভাই, আরেকটা বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো প্রক্রিয়াটাই অবৈধ ছিল, এটা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থাপন করছেন। যদি স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের পুরো প্রক্রিয়াটা মানে অবৈধ ছিল, তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটিকে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছে কোন পরিস্থিতিতে। যে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে বিগত ফ্যাসিস্ট রেজিম পুরোপুরি এখান থেকে পালায়ে গেছে। এখানে রাষ্ট্রপতি কোনো রকম পালাইতে পারে না, আমি বলবো যে রাষ্ট্রপতি পালাইতে পারে নাই কোনো মতে, যার ফলে তিনি থেকে গেছেন। একমাত্র রাষ্ট্রপতি ছাড়া একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল সবাই পালায়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আসলে একটা রাষ্ট্রকে যাতে চালায়ে নেওয়া যায়, এই প্রক্রিয়ার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আসলে দায়িত্ব দেওয়া হয়েছিল তখন। এবং আজকে যারা সংবিধানের দোহাই দিচ্ছে তাদেরকে আমরা বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশন থেকে শুরু করে এই পুরো প্রক্রিয়া আমরা বলবো যেটা বিয়ন্ড কনস্টিটিউশন হয়েছে, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস দিয়েই আসলে এই ইন্টারিম গভর্নমেন্ট পরিচালিত হয়েছে। এখানে জাতীয় নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে এবং এই পুরো প্রক্রিয়া হয়েছে আসলে জনগণের
মানে সম্মতিতে। পিপুলস উইলস ডেমোক্রেসির সব থেকে বড় স্পেস। তো আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশন, জাতীয় নির্বাচন, গণভোট, অধ্যাদেশ এবং গণভোট, এই পুরো প্রক্রিয়াটাই আসলে বিয়ন্ড কনস্টিটিউশন, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস দিয়ে জনগণের পিপুলস উইলসকে আসলে অ্যাকোমোডেট করা হয়েছে। তো জনগণের মানে উইলকে যদি আপনি আজকে ডিনাই করেন, উপেক্ষা করেন, তাহলে আসলে বলবো যে এই যে সরকার গঠন করা হয়েছে, এই সরকার এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার, বিকজ তারা কনস্টিটিউশনের বাইরে যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছে, ইলেকশন করেছে এবং আজকে সরকার গঠন করেছে, তাদের সাংবিধানিক কোনো ভিত্তি নাই। গণভোটকে যদি আজকে সাংবিধানিক ভিত্তি দিয়ে বিবেচনা করতে হয়, তাহলে এই পুরো প্রক্রিয়াটাই আমি মনে করি যে এক্সট্রা কনস্টিটিউশনাল সংবিধানের মধ্যে হয় নাই এবং জনগণের রায়কে আপনার কাছে আবারও আসবো। ইমরান ভাই যে কথাটি হয়তো বলছেন সেটি হচ্ছে, যদি দুটো ভোটের মাধ্যমে একটি প্রক্রিয়ায় যদি আজকে গভর্নমেন্ট রিফর্ম হয়, তাহলে অন্য আরেকটি প্রক্রিয়া কেন এক্সিকিউট করা হচ্ছে না, এই বিষয়টি হয়তো আপনি বলছেন। ধন্যবাদ। আমরা একটু ঘুরে আসতে চাই আমাদের আরেকজন অতিথি নীলা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনার কাছে জানতে চাই যে বিষয়টি ইমরান ইমন বললেন, আসলে অর্থাৎ দুটো ভোটের মাধ্যমে, একটি ভোটের মাধ্যমে কিন্তু সরকার ক্ষমতা এসেছে, বিএনপি সরকার গভর্নমেন্ট ক্ষমতা এসেছে। আরেকটি ভোট সেটি ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু 68% কিন্তু ভোট সেখানে পড়েছে গণভোটে, সেই জুলাই সনদ, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সেই বিষয়ে আপনি বলবেন। আরেকটি প্রশ্ন রেখে বলতে চাই, বলছে যে জামাত বেগম খালেদা জিয়া বলেছিলেন যেই দিন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিনেই আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলব, এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন। প্রকৃত অর্থে এটা কি পুরো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন, বা আজকে যারা ক্ষমতায় আছেন তারা দোহাই দিচ্ছেন সংবিধান, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ইন্টার টিভিকে, ধন্যবাদ ইন্টার টিভির যারা প্রতিষ্ঠাতা আছেন তাদেরকে। তো আমি এই বিষয়টা সেরকমভাবে দেখছি না। সে আসলে আমাদের জননেত্রী, এই বাংলার মা, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, উনি যেটা উদ্দেশ্য করে বলেছে, আসলে এটা মিন করে না যে জুলাইকে ছুঁড়ে ফেলে দিবে। কারণ সে তো আপসী নেত্রী ছিলেন, সে এই বাংলার জনগণকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য সে শেষ পর্যন্ত কিন্তু আপোষ করেননি। তো সেই ক্ষেত্রে সে কখনোই এটা উদ্দেশ্য করে বলেনি যে জনগণের স্মৃতি, জনগণের এত পরিশ্রমের বিনিময়ে, জনগণের এত উৎসাহ, এত ভালোবাসার বিনিময়ে নতুন করে আমরা দেশটাকে পেয়েছি। না, একটু আপনাকে স্মরণ করে দিতে চাই, বেগম খালেদা জিয়ার এই বক্তব্যটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পূর্বের বক্তব্য। অর্থাৎ তিনি বলছেন যখন জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে, ইন দ্য টাইম মানে সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। জুলাই সনদের প্রকৃত অর্থে সংবিধানকে বাদ দেওয়া নয়, কিছু কিছু যোজন বিয়োজনের একটা বিষয়, সংস্কার। যে কটা যেখানে ওখানে মনে করেন যে যতগুলা দিয়েছে, সেখান থেকে দেখা যাবে যে কিছু কিছু তো সংস্কার করতে হবে। সব কিছু তো আসলে মেনে ওইভাবে যখন চলা যায় না, কারণ একটা লোক যখন একটা দায়িত্ব বুঝে নেয়, আসলে ওই চেয়ারটায় বসে না, মানে সবার মন রাখা, সবার সব কথা রাখা, আসলে ওই চেয়ারটা যারা বসে তাদের পক্ষে আসলে ওইভাবে হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে একেবারেই যে জুলাইকে তারা অস্বীকার করবে, জুলাইকে ছুঁড়ে ফেলে দিবে, না, সেরকম না, বিষয়টা সেরকম না। তার মানে আপনি জুলাইয়ের পক্ষে এবং জুলাই সনদের যে ধারা উপধারাগুলো আছে সেগুলো এক্সিকিউট করার পক্ষে আপনি, গণ অধিকার পরিষদ, তাই তো? জি জি জি। আপনার প্রতিনিধি কিন্তু সংসদে আছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছে গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু। তিনি এই বিষয়ে কি তিনি কোনো বক্তব্য দিয়েছেন কিনা জুলাইকে এক্সিকিউট করার বিষয়ে? জুলাইকে এই বিষয়ে এখনো সেরকম ভাবে কোনো বক্তব্য সে দেননি। তবে আমার লিডার অবশ্যই জুলাইয়ের পক্ষে এবং তার লড়াইটাই সত্যের পক্ষে এবং জনগণের পক্ষেই তার লড়াই। জনগণের জন্য সে কিভাবে বিগত দিনে যান জীবন দিয়ে লড়াই করেছে সেটা বিশ্ববাসী দেখেছে। বা এখনো সে সংসদে গিয়েছে, সে কিন্তু জনগণের পক্ষেই আছে। সে সরকার পক্ষ হয়েছে, ঠিক আছে, সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা সে আছে, তারপরেও সে কিন্তু তার জায়গায় সে অটল আছে এবং জনগণের স্বার্থেই সে কাজ করবে, জনগণের স্বার্থেই কাজ করছে সে। ধন্যবাদ। গতকাল একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি, তিনি আলোচিত বেশ, তিনি একটি বলেছেন জামাত যদি 5 বছর সময় পেলে বাংলাদেশকে 100 বছর এগিয়ে নিয়ে যাবে। এটাকে আপনি বিশ্বাস করেন? না, এটা বিশ্বাস করি না, তবে কিছু সংস্কার হতে পারে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। কথা বলছিলেন বিজ্ঞ দুজন অতিথি। আমরা একটু যাচ্ছি আমাদের ইমরান ইমন আপনার কাছে একটু যাচ্ছি।
যেটি হচ্ছে সংবিধান মানলে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকার কথা ডক্টর শফিকুল ইসলাম বলছেন। এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? আসলে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আসলে সংবিধানের দোহাই বর্তমান সরকার যেভাবে দিচ্ছেন, যে সংবিধান মেনেই আসলে আমাদের সমস্ত কাজ করতে হবে, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব গত পরশু সম্ভবত উনি বলছেন যে আসলে সংসদের সার্বভৌমত্বের কথা। তো আমরা আসলে সংবিধানের কথা বলি, সংবিধান হলো জনগণের সম্মিলিত মতামতের একটা অভিপ্রায় হলো সংবিধান বলা হয়। তো যদি সেটা হয় তাহলে জনগণের মতামতকে যেই ডকুমেন্টস বলবো, যেই কিতাব ধারণ করতে পারে সেটাই সংবিধান। তো জনগণের মতামতকে আপনি উপেক্ষা করছেন আজকে, কিন্তু সংবিধানের দোহাই দিচ্ছেন যে এই সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে। সাংবিধানিক ধারাবাহিকতার যদি কথা বলেন তাহলে তো 26 সালের নির্বাচন হওয়ার কথা না। সাংবিধানিক ধারাবাহিকতার কথা বললে গত ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার কথা না। তো যদি 26 সালে নির্বাচনের কথা না আসে, অন্তর্বর্তীকালীন সরকারের আলাপটা না আসে, তাহলে বিগত সংবিধান 72-এর সংবিধান যেভাবে ফ্যাসিস্ট রেজিম সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেই স্বৈরতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে আজকে তারেক রহমান কোথায় থাকতেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় থাকতেন? আজকে যারা কথা বলছে যে ওনার নেতা নুরুল হক নূর, আমাদের ছোট ভাই নুরুল হক নূর কোথায় থাকতেন? ইমন ভাই 1971 সালে 74-75 সালে যখন আপনার 74 সালে যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয় বাকশাল, তখনও তো সংবিধান ছিল। অর্থাৎ সংবিধানে যদি এক্সিকিউট হয় তাহলে কি সেটা সেভাবে চলে? মানে সংবিধানে না থাকলে কি তাহলে আমরা সেভাবে এগোতে পারি না? আসলে মানে মূল সমস্যাটা কোথায়? আপনি এই সাংবিধানিক ধারাবাহিকতার আলাপটা আপনি যে জায়গায় করছেন, আমাদেরকে আরেকটু পেছন থেকে যদি দেখি, আমাদের এই যে সংবিধান, এই সংবিধানের লিগ্যাসিটা কোথায়? আপনি জানেন যে ভারত উপমহাদেশের রাজনীতিটা শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশদের সুবিধার জন্য। তারা তাদের রাষ্ট্র পরিচালনা করার যে মেথড এখানে ইনক্লুড করে, সেটা কিন্তু ব্রিটিশদের মতো না। এটা কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থা, কলোনিয়াল সংবিধান, যেটা 1970 সালে একটা সংবিধান পরিষদের বা সংবিধান গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে আসলে নতুন সংবিধান পাওয়ার কথা ছিল। আমরা সেটা না পেয়ে একটা জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা 71-এ মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু একটা ভূখণ্ড স্বাধীন করতে পারলেও আমরা এখানে রাষ্ট্র কাঠামোগত স্বাধীনতা, যেটা আপনি জানেন যে আমরা আসলে 70 সালে সেই ব্রিটিশ যে কলোনিয়াল যে শাসন ব্যবস্থা সংবিধান, সেটাকেই ক্যারি করে আমরা স্বাধীন বাংলাদেশের সংবিধান করেছি। যার ফলে এখানে একনায়কতন্ত্রের জায়গাটা তৈরি হয়েছে, এখানে জবাবদিহিতা নাই, বিচারহীনতার ব্যবস্থা হয়েছে, এবং আমাদের সংবিধানের সবথেকে মেজর যে সংকট ট্রান্সফরমেশন অফ পাওয়ার, আমাদের এখানে প্রপার ট্রান্সফরমেশন অফ পাওয়ারের জায়গাটা খুবই সংকীর্ণ করা হয়েছে। যার ফলে সাংবিধানিক ধারাবাহিকতা, সংবিধানের এক্সিকিউশন আপনি যত বেশি করবেন এই সংবিধানকে বহাল রেখে, আপনার এখানে তত বেশি স্বৈরাচার তৈরি হবে, বিচারহীনতা তৈরি হবে, জবাবদিহীন অবস্থা থাকবে। তো আপনি যখন বাকশালের কথা বলছেন, আপনি খেয়াল করে দেখেন, বাকশাল গঠন করার আগে সংবিধান সংস্কার করে এখানে বাকি সকল রাজনৈতিক দলকে অ্যাবলিশ করা হয়, পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং 74 সালের আপনি একটা সংশোধনী দেখবেন, সেখানে বলা হচ্ছে যে নির্বাচন ছাড়াও শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারে, এইরকম একটা প্রভিশন জারি করা হয়। তো যদি এই সংবিধানকে আপনি জনগণের মতামতকে উপেক্ষা করার জায়গা দিয়ে রাখেন, তাহলে এটা যত বেশি ব্যবহার হবে তত বেশি স্বৈরতন্ত্র তৈরি হবে, তত বেশি অটোক্রেটিক পজিশন তৈরি হবে। কারণ আমাদের জায়গাটা হলো সংবিধান সংস্কার করে জুলাই সনদের মধ্যে দিয়ে যেই জায়গাটা তৈরি করা হয়েছে, যেখানে যেন জনগণের রায়কে উপেক্ষা করার জায়গা না থাকে, জনগণের ভোটকে উপেক্ষা করে কেউ যেন ভোটের মাধ্যমে কিন্তু বিএনপিও ক্ষমতা এসেছে, ম্যান্ডেট দিয়ে কিন্তু জনগণের ভোটের মাধ্যমে কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে। তাহলে বিএনপি তো বলছে এটা বাদ দিচ্ছে না, বিএনপি বলছে যে এটা আমরা হয়তো সংসদে কমিটি করে যে সকল ধারাগুলোকে রাখা যায় সেগুলোকে রাখবে, বাকি যেগুলো সামঞ্জস্য নয় সেগুলোকে বাদ দিবে। এটা হলো এই মুহূর্তের জন্য সবথেকে বড় প্রহসনের আলাপ। বিকজ আপনি জানেন গত 1.5 বছর ধরে এখানে কয়েকটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, যেখানে 30টার অধিক রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। জুলাই সনদের পক্ষে 68% মানুষ ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে যদি আবার বলেন এখন কমিটি করে আবার নির্ধারণ করা হবে যে কোন সংস্কার হবে কোন সংস্কার হবে না, এইটা আসলে জনগণের রায়ের সাথে, জনগণের মতামতের সাথে সবথেকে বড় প্রতারণা। আমরা একটু ইমরান ভাইয়ের সূত্র ধরে আপনার কাছে যাচ্ছি। জনগণ 68% কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে, অর্থাৎ জুলাই সনদের যে ধারাগুলোকে সংবিধানে এক্সিকিউট করবে সেগুলো কিন্তু 68%, এবং পক্ষান্তরে 31% কিন্তু না ভোট দিয়েছে। তার মানে
68% ম্যাক্সিমামটাই ভোট দিয়েছে। হ্যাঁ, তাহলে কি আমরা ইতিপূর্বে জানি আরও 3টি গণভোট কিন্তু হয়েছিল, নিশ্চয়ই আপনি জানেন। 1977 সালে, 1991 সালে, 1985 সালে আরও 3টা কিন্তু গণভোট হয়েছে। সেই গণভোট কিন্তু জনগণ যে রায় দিয়েছে সেটাই কিন্তু পরবর্তীতে বলবৎ ছিল। তাহলে গণভোট কিন্তু 68% জনগণ কিন্তু ভোট দিয়েছে। এই বিষয়টি একজ্যাক্ট না হওয়ার পিছনে আপনি কি মনে করছেন? 31% কিন্তু না ভোট দিয়েছে, তার মানে না ভোটটা কিন্তু এখন কম, অনেকটাই কম। জি, সেই ক্ষেত্রে আপনার আমি মতামত? নিজেও ভোট দিয়েছি। তো যাই হোক, যে কথাটা আমাদের ইমরান ভাই বলেছে সেটা আমি একটা কথা না বললেই না, এটা চলে আসে, কথার পাল্টা কথা চলে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমাদের ভাইরাই কিন্তু ক্ষমতায় ছিল, আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম না। দীর্ঘ 18 মাস যে এই যে কিভাবে ওনারা ক্ষমতায় ছিল অন্তর্বর্তীকালীন তারা সরকারের এনসিপিতে সময়? ছিলেন, NCP সরকার ক্ষমতায় ছিল পক্ষ কিভাবে? হয়েছিলেন। না, এনসিপি কিভাবে ক্ষমতায় ছিল? না, সরকার পক্ষ হয়েছিলেন এনসিপি। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি বলেন, এই প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দল ওন করেছে, সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার ছিলেন। এটা যদি এনসিপি সরকার বলেন তাহলে এটা আসলে মন গড়া কথা। না, মন গড়া কথা না। আপনি যদি আমি বলি নুরুল হক নূরের কথা যদি বলেন, নুরুল হক নূর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেই পরিমাণ প্রভাব বিস্তার করেছে, যেই পরিমাণ সুবিধা নিয়েছে, না, একদম না, ঠিক আছে? একদম না। আমি হাতে হাতে প্রমাণ দিতে পারি। নুরুল হক নূর, আপনার বিনিয়ামিন মোল্লা, আপনাদের নেতারা যে মন্ত্রণালয়ে যে বসে থাকেন, একদম না। মন্ত্রণালয়ে যে বসে থাকার ক্ষমতা, চেয়ারে বসে থাকার, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের প্রথম সকল পলিটিক্যাল পার্টি যাদেরকে ওন করেছে সবাই দেশে এটা স্টেক হোল্ডার ছিল। ওই হিসাবে তো যদি ওইটা হিসাব করা হয় তাহলে তো নুরুল হক নূরের উপদেষ্টা পদে থাকার কথা ছিল। কেন তখন নুরুল হক নূর উপদেষ্টা পদে না থাকা দিয়ে সরকার মানে নির্ধারণ হয়েছে কার সরকার? গণ অভ্যুত্থানের যারা প্রথম সারিতে ছিলেন তারা ম্যাক্সিমামই উপদেষ্টা কমিটিতে ছিলেন। আচ্ছা, কি ম্যাক্সিমাম কে ছিলেন? ম্যাক্সিমামই তো ছিল। আমরা যে গণ অভ্যুত্থানের কারা উপদেষ্টা পড়ছে? পুরো রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ যারা নাই। এই যে ছাত্ররা ম্যাক্সিমাম এনসিপির ফেভারে ছিলেন। কারা? গণ অভ্যুত্থানের যেই নতুন সরকার হলো, ছিলেন বলেন? গণঅভ্যুত্থানের দল ছিল না। এনসিপি ছিল। এখান থেকে এসেই তো দল তৈরি করা হয়েছে। কোন প্রেক্ষাপটে কোন বাস্তবতায় বলবেন যে এনসিপি? এই কারণেই বলছি, এনসিপি যখন একটা সরকার প্রধানে উপদেষ্টা পদের চেয়ারে থাকা হয়, সেখান থেকে এসে যখন দল গঠন করা হবে, ছেড়ে আসার পরে দল গঠন করেছে তো। এবং দেখেন আপনারা এনসিপিতে যারা এখন বর্তমানে আছেন, যেমন এই যে নাহিদ ভাই, হাসনাত ভাই, তারপরে সার্জিস ভাই, এরা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা পাওয়ার ছিলেন। তারপরে এসে যখন দল গঠন করেছে, অটোমেটিকলি জনগণ বলবে তারা সরকারের কিভাবে ছিলেন। পাওয়ার থাকলেন? এখন ধরেন আজকে যখন ধরলাম আসিফ নজরুল স্যার ধরেন আইন উপদেষ্টা ছিলেন, উনি যদি এখন নতুন করে একটা দল গঠন করে, সেই দলকে বলবো যে উনার দল ক্ষমতায় ছিলেন, এটা বলবো আমরা? উনার দল ক্ষমতা ছিল না। উনি যখন একটা দল, কিন্তু একটা মানুষ চাইলেই যে কোনো মুহূর্তে করতে পারে না, এটার জন্য পূর্ব পরিকল্পিতভাবে তার প্ল্যান প্রোগ্রাম থাকে। তো সে যদি এখন দল গঠন করে তাহলে অবশ্যই তার ক্ষমতায় থেকেই এটা পরিকল্পনা ছিল, এবং দলকে কিভাবে সাজাবে সেটা ওই ক্ষমতায় থেকেই সে সাজিয়ে এসেছে। আরেকটা কথা হচ্ছে যে আজকে আপনারা জুলাই সনদ নিয়ে যেটা করতেছেন, আমি কিন্তু এর আগে আমার বেশ কয়েকটা টকশোতে, বেশ কয়েকটা বক্তব্যতে আমি কিন্তু যেমন আমাদের যেই সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বারবার একটা জিনিস দোষী করে গিয়েছিলাম যে আপনি কেন জুলাই সনদ সই করছেন না, কেন জুলাই সনদ পাশ করছেন না? জুলাই সনদ আমাদের প্রয়োজন। জুলাই যদি সনদে যদি পাশ না হয়, একটা সময় এটার খেসারত আমাদেরকে দিতে হবে। তো তখন আপনারা জোর জার দেননি, তখন আপনারা আঙুল তুলেননি। এখন সরকার যখন ক্ষমতায় এসেছে, ওকে ফাইন, আমাদের সরকার লেট করছে, আমাদের সরকার ক্ষমতায় এসেছে কয়দিন? মাত্র অল্প কিছুদিন। এই অল্প কিছুদিন আপনি দেখেন আজকে সে সংসদটাকে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আজ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো মন্ত্রণালয় এই 9টা বাজে কোনো সরকার প্রধান গিয়েছে? কোনোদিন গিয়েছে? কোনোদিন যায় নাই। আমাদের সরকার 9টার আগে মন্ত্রণালয় সে ঢুকে, এবং তার মন্ত্রণালয় যাওয়ার কারণে দেখেন কোনো মন্ত্রী সচিব সে কিন্তু 10টা বাজে অফিসে যেতে পারে না, তাকে 9টার আগেই ঢুকতে হয় সচিবালয়। এটা কি দেশের উন্নয়ন না? এই শর্ট টাইমে অবশ্যই এটা দেশের উন্নয়ন। আপনি দেখেন আগে কিছু হলেই জনগণ রাজপথে ধুরধার করে নেমে গিয়েছে, এখন সেটা সম্ভব হবে না। তার কারণ কেন হবে না? আমরা জনগণকে বুঝিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হচ্ছি, সেটা বোঝা যাচ্ছে যে আমরা সক্ষম হচ্ছি। আবার দেখেন বিশ্বে এত বড় একটা যুদ্ধ হচ্ছে, সারা দেশে যেইভাবে সংকট তৈরি হচ্ছে বিভিন্ন কিছুর, কিন্তু আল্লাহর রহমতে আমাদের দেশে এখনো সেইভাবে সেরকম কোনো সংকট তৈরি হয় নাই।
জনাব এটা কি আমাদের সরকারের গুডেল না? নীলা শেখ, আমরা আপনার কাছে আবার আসবো, আমরা একটু যাই ইমরান ইমনের কাছে। আপনি কি তাই দেখছেন? সমাধান কি সংসদ? আচ্ছা, সমাধান আসলে জনগণের কথা যদি বলেন, জনগণের কথা বলার জায়গা আসলে রাজপথ। তো রাজপথ থেকেই নির্ধারিত হবে আসলে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। এটা ঠিক আছে, বিকজ আমরা যদি মনে করি যে আজকে সরকার যারা গঠন করেছে বিএনপি, আমরা গত 17 বছর ধরে দেখেছি তারা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল। তো রাজপথ থেকেই কিন্তু তারা আজকে সংসদে এসেছে। রাজপথ লাগবে, এই রাজপথের কোনো বিকল্প নাই। কিন্তু আমি ওনাকে একটা ছোট্ট আলাপ বলতে চাই যে ধরেন উনি বলছেন যে এই সরকার কয়দিন মেয়াদ হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে বা এই ক্ষেত্রে আপনি তো প্রথম দিনেই ঠিক করে দিয়েছেন। আমরা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে দেখি, আপনি কয়টা ভোট দিয়েছেন এবার? আমি দুইটা ভোট দিয়েছেন। আপনি হ্যাঁ না যেটাই দেন, দুইটা ভোট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভোট দিয়েছেন। আমি মনে করলাম আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। তাহলে আপনার একটা ভোটে সরকার গঠন করা হয়েছে, আর একটা ভোটের রেজাল্ট কোথায়? আরেকটা ভোটের ফলাফলকে এই সরকার কেন রিজন করতেছে? আপনি তো মতামত দিচ্ছেন দুইটা বিষয়ে। তাহলে যখন আপনি আপনার প্রয়োজনে সরকার গঠন করার ভোটটাকে আপনি অ্যাকনোলেজ করবেন, আর জনগণ যখন সংস্কারের কথা বলছে সেটাকে আপনি উপেক্ষা করবেন, সেটা আপনি প্রথম দিনেই সংস্কার পরিষদের শপথ না নিয়ে বললেন যে এটা আমরা করতে রাজি না, এটা আমরা বিবেচনা করব। আপনি প্রথম দিনেই তো এটা রিজন করেছেন জনগণের রায় মতামতকে। আপনি বলতেছেন সরকারের মেয়াদ কয়দিন? সরকারের মেয়াদ দিয়ে এটা নির্ধারণ হচ্ছে না, আপনার পদক্ষেপ কি নিচ্ছেন সেটা দিয়ে নির্ধারিত হচ্ছে। আরেকটা মজার ব্যাপার বলি আপনাকে, যে এই যে সংস্কার পরিষদের কথা, এই সংস্কার পরিষদের কথাটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আসার মধ্য দিয়ে কিংবা বিএনপি সরকার ক্ষমতা আসার মধ্য দিয়ে কিন্তু তৈরি হয় নাই। এই সংস্কার পরিষদের আলাপ বাংলাদেশে অনেক পুরনো আলাপ। আর যদি আরও নির্দিষ্ট করে বলা হয়, দেখেন এই যে আজকে আমাদের প্রোগ্রামের নাম দিয়েছেন রাষ্ট্রচিন্তা। আমরা একটা থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন করতাম এবং এটার একদম শুরু থেকে আমি ছিলাম রাষ্ট্রচিন্তা নামে। এরপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইভেন গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চে আমরা করেছি। নুরুল সেখানে ছিলেন। আমাদের কিন্তু রাজনৈতিক বক্তব্যের মধ্যে কর্মসূচির মধ্যেই ছিল যে সরকার পরিবর্তন শুধু না, আমরা একটা ব্যবস্থাগত পরিবর্তনের জন্য আন্দোলন করছি। এমনকি বিএনপির 31 দফার মধ্যেও ছিল যে আমরা আসলে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাজনীতি করছি। পরবর্তী সরকার আসলে রাষ্ট্র কাঠামো সংস্কার করে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে রাষ্ট্র পরিচালনা হবে জনগণের পক্ষে। এই তো আলাপ ছিল। তো এই আলাপ সংস্কার পরিষদের আলাপ আজকে ধরেন আমাদের খুব দুঃখের সাথে বলতে হয়, আমার সাকিব ভাই আমাদের অনেক কাছের মানুষ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে একসাথে আমরা রাস্তায় ছিলাম। আজকে সাকিব ভাইকে আমি সংস্কার পরিষদের, উনি নিজে দাবি করেন যে সংবিধান সংস্কার পরিষদ ওনাদের ব্রেন চাইল্ড, এই পলিটিক্স। আমি যদিও এটার সাথে একমত না, কারণ এটার সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে। আমি মনে করি যে এই নির্বাচনের পরে এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল ওরা এখনও সংস্কার পরিষদের দাবিটা নিয়ে আসে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং পাশাপাশি আমরা এখানে এনসিপির কথা বলতেছি, আমরা যেহেতু পূর্ববর্তী ধারণা থেকে কথা বলছি যে যারা আগে থেকে বলতো তারা ধরে রাখছে, আর এনসিপি এখন সংস্কার পরিষদের কথা বলছে। জামায়াত ইসলাম এই নির্বাচনের আগে বা অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের মধ্য দিয়ে তারা আসলে তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে। বিএনপি আজকে এই পুরো প্রক্রিয়ার মধ্যে থেকে, ঐক্যমত কমিশনের প্রক্রিয়ার মধ্যে থেকে এসে প্রথম দিনে এসে সংস্কার পরিষদকে রিজন করছে। জুনায়েদ সাকিব ভাই এখন পর্যন্ত কথা বলছে না। নুরুল তো একসময় এটার কথা বলছে যে এই সংবিধান দিয়ে হবে না। আজকে বিএনপি যখন সংবিধানের কথা দোহাই দিচ্ছে, তখন আপনি একটু আগে বেগম খালেদা জিয়ার কথা বললেন, যে উনি বলেছিলেন যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। যে এই সংবিধানের মধ্য দিয়ে আপনার নির্বাচনবিহীনভাবে ভোট, জনগণের ভোট কেটে নিয়ে জনগণ রাতের ভোট করে ঠিক আছে ক্ষমতায় যেতে পারেন এবং ক্ষমতা এটা বহাল রাখতে পারেন, সেই সংবিধান কিভাবে জনগণকে ওন করে। আমরা খুব ক্লিয়ারলি বিগত 17 বছর, নীলা শেখের কাছে আমি আরেকটা কথা শেষ করি, বিগত 17 বছরে খুব ক্লিয়ারলি বলেছি যে এই বাংলাদেশের যত সংকট দেখি, এই সংগঠনের সংকটের কেন্দ্রীভূত রূপ হলো সাংবিধানিক সংকট বা রাজনৈতিক সংকট। এই সংকটকে আমাদেরকে যদি সমাধান করতে হয় তাহলে এই উপনিবেশিক ব্যবস্থাকে বদল করতে হবে। বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীন জনগণের জন্য জনগণের সম্মতিকে ধারণ করতে পারে, জনগণের অভিপ্রায়কে ধারণ করতে পারে, এরকম সংবিধান লাগবে। তো এই আলাপটা বিগত 17 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিএনপি একদিনে এসে ক্ষমতায় এসেই সেটাকে রিজন করার জায়গায় আসে না, যার ফলে রাজপথের কথা যদি বলে থাকেন ডক্টর শফিকুর রহমান, আমি শুধু শফিকুর রহমানের এই কথা বলবো যে রাজপথে নির্ধারিত হবে। আমরা শুধু এটা চাই না, আমরা চাই যে পারস্পরিক
একটা সমঝোতার ভিত্তিতে, কারণ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের জনগণের একটা সমঝোতার জায়গা তৈরি হয়েছে, সকল পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা সমঝোতার জায়গা তৈরি হয়েছে। সেই সমঝোতার জায়গার মধ্যে থেকে আসলে আগাইতে হবে। সংস্কার শুধুমাত্র চাপাই দেওয়ার বিষয় না, এটা জনগণের যেহেতু অভিপ্রায়ের কথা বলতেছেন, রাজনৈতিক দল, সরকার দল, বিরোধী দল সকলের সম্মতির ভিতর থেকে, সমঝোতার ভিতর থেকেই আসলে কাজটা করতে হবে। সেই সমঝোতার জায়গাটা ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই প্রতিষ্ঠিত সমঝোতাকে আজকে আমি বলবো যে পুরোপুরি ভেস্তে দিচ্ছে বিএনপি, এটা হতে দেওয়া যাবে না। ধন্যবাদ ইমরান ভাই, আমরা আপনার কাছে আবারও আসবো। সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থই বলেছিলেন যে এই সংসদের সৌন্দর্যটি হচ্ছে এখানে কোনো ফ্যাসিস্টদের কেউই নেই আসলে। দর্শক, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, আবার ফিরে আসবো। সে পর্যন্ত আপনার সাথে থাকবেন, আমাদের এন্টার টিভির সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসলাম আমাদের এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। দুজন অতিথি আমাদের সাথে আছেন। কথা বলছিলেন ইমরান ইমন, এনসিপির সাংগঠনিক সম্পাদক, কথা বলছিলেন গণ অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ। আমরা একটু যেতে চাই নীলা শেখ আপনার কাছে। ইমরান ইমন বিজ্ঞাপনের বিরতির আগে বলেছিলেন তিনি যে আপনি দুটো ভোট দিয়েছেন, আপনি নিজেও বলেছেন দুটো ভোট দিয়েছেন, একটি ভোটে সরকার ক্ষমতায় এসেছে, আরেকটি ভোটের এখনও গণভোট যেটি, আপনি কি প্রতিবাদ করবেন? আপনি যে দুটো ভোট হাঁ দিয়েছেন আপনি বলেছেন জুলাই সনদে, তাহলে কি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনি কি প্রতিবাদ করবেন? এখানে আসলে প্রতিবাদ করার মতো কিছু নেই, প্রতিবাদ করার প্রয়োজনও হবে না, কারণ জনগণ যদি সংসদে এটা এক্সিকিউট করা না হয় তাহলে আপনি প্রতিবাদ করবেন কিনা? না হলে ওখানে কি কি সংস্কার করা হচ্ছে, আমাদের যেটা চাওয়া ছিল ওই চাওয়ার ভিতরে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক জনগণ তো আসলে সবগুলো জানে না। কারণ জনগণ যখন ভোট দিয়েছে, আমরা কিন্তু যখন নির্বাচন হয়েছে এই যেটার ভিত্তিতে আমরা হা ভোটটা দিয়েছি, এটাতে কি কি লেখা আছে জনগণের কিন্তু অত সময় হয়নি যে সেইগুলো সব তারা পড়ে তারপরে হা ভোটটা দিবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু সময় আছে ওইটা পড়ে দেখার যে এখানে কি সংস্কার করা উচিত, কি সংস্কার করা উচিত না, না হলে জনগণের খুব ক্ষতি হবে না। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, জুলাই সনদ বাস্তবায়নে আপনি কি মনে করছেন সমস্যাটা কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা চাই, জুলাই সনদ বাস্তবায়ন হবে, তবে কিছু সংস্কার আছে যেগুলা ওখানে একেবারেই জনগণের ক্ষতি হবে না, কিছু বাদ দিলে জনগণের ক্ষতি হবে না, জনগণ কাছে অতটা সরকার প্রশ্নবিদ্ধ হবে না, সেগুলো দেখে শুনে যাচাই বাছাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ তো বাস্তবায়ন হতেই হবে, কারণ আমি একজন জুলাই সৈনিক, আমি চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, আর সরকার সেটা চায়, কারণ সেটার উপরে ভর করেই তো আজকে সে আমাদের জনাব তারেক রহমান সাহেব, সে তো এই জুলাই সনদের উপরে, এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের আমরা যারা যোদ্ধা আছি আমাদের উপরে ভর করেই তো সে সরকার গঠন করেছে, সরকার হয়েছে। তার তো সরকার হবার কথা ছিল না এভাবে, কারণ বিগত দিনে যে 17 বছরে যে সরকার ছিল সে তো 41 সাল তার টার্গেট ছিল যে 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। 28 সাল 2024 সাল তো সরকার মেয়াদ, তার সরকারের মেয়াদ, কিন্তু দেখেন তার ইচ্ছা ছিল কি সে আগামী 41 সাল পর্যন্ত সে সরকার থাকবে। তার মানে কি, তার এখন যে বয়স সে হিসাবে তার বয়স শেষ করে যাবে, 41 সাল হিসাবে সে তার বয়স শেষ করে যাবে। তাহলে আমাদের যে এখন বর্তমান সরকার প্রধান আছেন, আমাদের সরকার, এই সরকার তো এই জুলাইয়ের উপরে ভর করেই সরকার হয়েছে। জুলাই যখন জুলাই যোদ্ধারা জুলাই আমরা জিতেছি, আমরা যখন এই জুলাই এনে দিয়েছি, আমরা যখন এদেশে নতুন একজন সরকার এনেছি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশের। এবারে নির্বাচনটা খুব সুন্দর নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়ে শান্তি পেয়েছে, খুব সুন্দরভাবে আমরা ভোট দিয়েছি। তো তারপরে দেখা গেছে আমাদের যে সরকার এখন আছেন তিনি এই জুলাইকে অমর্যাদা করবেন, এটা হতেই পারে না, সে সেটা করবেনই না। ধন্যবাদ। আরেকটি সম্পর্ক প্রশ্ন আপনার কাছে যাই। আমাদের গতকালই আসলে শেমা ওবায়েদ, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, নিশ্চয়ই আপনি জানেন, ইন্ডিয়ার সাথে আমাদের মাথা নিচু করে কথা বলতে হবে, এই বক্তব্যটিকে আপনি কতটুকু সমর্থন করেন?
ইন্ডিয়ার সঙ্গে মাথা নিচু করে কথা বলতে হবে, এটা আসলে তিনি বিশেষ করে বিরোধী পক্ষের উদ্দেশ্যে কথাটা বলেছেন, যখন আমরা তেল আনতে বা সম্প্রতি আপনি জানেন জ্বালানি সংকটের একটা অবস্থান, সেখানে ইন্ডিয়া থেকে আমাদের যে তেল জ্বালানি আমদানি করা হয়েছে সেই বিষয়ে মূলত বিরোধী পক্ষকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। আপনি কি সমর্থন করেন এটাকে? না, এটা আসলে কথাটা আসলে অনেক সময় হয় কি যে আমি এখন একটা কথা বলছি, এই কথাটার মানে উচ্চারণে অনেক সময় অনেক রকমের থাকে, ইঙ্গিত থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বোঝাতে চেয়েছেন, উনি যেটা বোঝাতে চেয়েছেন হয়তো বা যে এখন আমাদের দেশের সংকট কাটানোর জন্য আমরা সরাসরি ইন্ডিয়াকে ওইভাবে অসম্মান করে কথা না বলে একটু ঘোরায় কথা বলি, কারণ সারা বিশ্বে যেভাবে এখন তেলের সংকট হচ্ছে। আমাদের সংবিধানে আছে পররাষ্ট্র যে নীতি আমাদের সকলের প্রতি বন্ধুত্ব, অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে একটা সম্মানজনকভাবে কথা বলতে হবে, রাষ্ট্রীয় সম্পর্ক ধরে রাখার জন্য। রাইট, রাষ্ট্রীয় সম্পর্ক করে এটা আবার কোন দৃষ্টিতে আপনি কি দেখছেন? এটা বলার হয়তো উচ্চারণের কোনো ছিল। শ্যামামদের বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? মূলত একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়ে এই বক্তব্যটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের লড়াইটা যদি আমরা মানে একটু খেয়াল করি, আজকে মানে আপুরা মানে সরকারের একটা ক্ষুদ্র অংশ হয়ে কিভাবে সরকারের মানে পক্ষে কথা বলবে এটার রাস্তা খুঁজে, ঠিক আছে, কিন্তু বলতে পারে না কথাটা। এই জন্যে আসলে কথাটা তো হয় না। আজকে আমাদের যদি 17 বছরের আন্দোলন সংগ্রামকে আমরা দেখি, আমাদের লড়াইটা যেমন ছিল এখানে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, একই সাথে ছিল দিল্লির শাসনের বিরুদ্ধে। আজকে দেখেন এই যে বিপুল মানুষের যে মানে কি বলবো প্রত্যাশা না, বিপুল মানুষকে হত্যা করা হলো, আহত করা হলো। এরপরে এই আওয়ামী লীগ সরকার বলেন, আওয়ামী লীগ রেজিমকে এখনো পর্যন্ত এই পুরো খুনিদেরকে, পুরো লুটপাটকারীদেরকে, দুর্নীতিবাজদেরকে সবাইকে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে আওয়ামী লীগ, দিল্লি, এবং আবার তাদেরকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায় সেই প্রচেষ্টাতে লেগে আছে। এখনও আমি বলবো যে সরাসরি শেখ হাসিনার হাতে যেমন রক্তের দাগ লেগে আছে, দিল্লির হাতেও রক্তের দাগ লেগে আছে। তাদের কাছে যখন মাথা নত করার কথা বলা হয় তখন আমরা খুব ক্লিয়ারলি বুঝি যে দেখেন এই যে তারেক রহমান গণঅভ্যুত্থানের পর থেকে দেশে আসা না আসা, ইভেন এখন পর্যন্ত সরকারে থাকার পরেও রাজনৈতিক কোনো বিষয়ে তার কোনো কথা দেখি না, কোনো বক্তব্য দেখি না। উনি বললেন সকাল 9টায় অফিসে যাচ্ছেন, উনি পায়ে হেঁটে রাস্তায় হাঁটছেন, জনগণের সাথে কোলাকুলি করছেন, হাত মেলাচ্ছেন। ইটস এ গুড পশ্চার জেস্টার, আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি তার এই অ্যাক্টিভিটিসগুলোকে। কিন্তু এইগুলো দিয়ে আসলে সরকার চলবে না, দেশ চলবে না। এই প্র্যাকটিসগুলো আমরা চাই, এই কালচার ডেভেলপ এটা আমরা চাই। কিন্তু উনি আসলে কার সাথে কম্প্রোমাইজ করে আসছেন? উনি আসতে পারছিলেন না কেন? কার সাথে কম্প্রোমাইজ করে দেশে আসলেন? আজকে দেশে আসার পর থেকে এই ইন্ডিয়ান যে দিল্লির যে রাজনীতি, দিল্লির প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়নের আমরা বিভিন্ন রকম সিমটমস দেখছি। এইটা আসলে মনের ভেতরের কথা শামা ওবায়েদ বলে ফেলছে মুখে, এই জন্য আমরা জানতে পারছি এবং আলাপ করতেছি। আমাদের প্রশ্ন, তারেক রহমান কেন সংসদে কথা বলছেন না? গণভোট নিয়ে, গণভোটের সিদ্ধান্ত, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের নোটিশের প্রেক্ষিতে সংসদে 30 মিনিট আলোচনার ব্যাখ্যা মানে আসলো। যেই প্রশ্নগুলো তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সেটার উত্তর দিচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক রহমান চুপ কেন? যেটা তার বলার কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা নিয়ে উনি আলাপ করতেছেন। তারেক রহমান চুপ, ইন্ডিয়ার কাছে মাথা নত করার কথা বলছেন। আসলে উনি কম্প্রোমাইজটা কার কাছে করে এসছেন? আমরা যদি বলি তাহলে ইন্ডিয়ার কাছ থেকে উনি কী কম্প্রোমাইজ করেছেন, কী কম্প্রোমাইজ, কিসের শর্তের ভিত্তিতে উনি ক্ষমতা এসছেন, এগুলো ক্লিয়ার করেন তাহলে আমাদের কাছে। আমরা চাই তারেক রহমান, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান বাংলাদেশের 49% মানুষের ভোট ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, সরকার ক্ষমতা আছে। তার কেন কার কাছে কম্প্রোমাইজ করে থাকতে হবে? কেন বাংলাদেশের মানুষের মতকে উপেক্ষা করতে হবে? তার সংকটটা কোথায় আমাদের কাছে খুলে বলুন। বাংলাদেশের জনগণ তো আপনার সাথে আছে। সুতরাং এইখানে আসলে ওই শামা ওবায়েদের কথার মধ্যে দিয়ে যে কথা আসছে, আমরা এখানে দিল্লির দাসত্ব চাই না, আমরা এখানে আমেরিকা ওয়াশিংটনের দাসত্ব চাই না, বেইজিংয়ের দাসত্ব চাই না। আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। এখানে পিন্ডির দাসত্ব চলবে না, মস্কোর দাসত্ব চলবে না। বাংলাদেশের মানুষ এখানে ম্যান্ডেট দিয়েছে তাকে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে। আমরা কারোর সাথে শত্রুতা চাই না। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তার সাথে আমাদের পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে। আমরা তাদের কাছে নাকে খত দিয়ে রাজনীতি করব, দেশ পরিচালনা করব, এইরকম রাজনীতি চাই না। আমরা বাংলাদেশের মানুষ। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সমস্ত মানুষের প্রধানমন্ত্রী। উনি কারোর কাছে কম্প্রোমাইজ করে মাথা নত করবে, এটা আমরা চাই না। এটা আমাদের জন্য অসম্মানজনক। আমরা চাই তারেক রহমান মর্যাদার সাথে, পারস্পরিক প্রতিবেশীর সাথে যেইভাবে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে মর্যাদা মাথা উঁচু করে সম্পর্ক নির্ধারণ করা যায়,
প্রত্যেকেই প্রত্যেকের মর্যাদা নিয়ে পারস্পরিক কাজ করতে পারে, এইরকমভাবে সম্পর্ক তৈরি করুক। ইন্ডিয়ার দাসত্ব না, ইন্ডিয়ার বন্ধুত্বই আমরা চাই। সেই বন্ধুত্বটা কখনোই নাকে খত দেওয়া টাইপের হবে না। ধন্যবাদ ইমরান ইমন ভাই। আমরা একটু ঘুরে আসি আমাদের নীলা শেখ আপনার কাছে। যে কথাটি বললেন ইমরান ইমন, সত্যিকার অর্থে পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, যেটা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটে গেল। বাংলাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন, কোনো ধরনের সংঘাত হত্যা ছাড়াই। নিঃসন্দেহে এটা জাতির জন্য একটা ইতিহাস। দ্বিতীয় আরেকটি ইতিহাস কিন্তু ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পৃথিবীর ইতিহাসে আরেকটি বিরল ঘটনা, তিনি তার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, সন্তান এখন প্রধানমন্ত্রী। এটাও কিন্তু বিরল এক ঘটনা। তো আজকে ইমরান ইমন ভাই যেটা বললেন, আসলে আপনি এটা কতটা সত্য মনে করছেন যে কম্প্রোমাইজ করে তাকে আসা হয়েছে বাংলাদেশে, বা মাথা নত করে বা বিক্রি হয়ে তিনি বাংলাদেশে আসছেন, আপনি কি এটাকে সমর্থন করেন? না, এটা আমি সমর্থন করি না। কারণ আপনি এই যে আপনার কথাটাই মাত্র আপনি এই যে কথাটা বললেন, জাতিকে স্মরণ করিয়ে দিলেন যে যার বাবা একজন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির আগে সে কিন্তু একজন দেশ, ভয় কোথায় আর? না না না, সে একজন দেশপ্রেমিক ছিলেন, সে একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তো সেখান থেকে রাষ্ট্রপতি হয়েছেন, আবার তার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী। আচ্ছা, আমাদের এখন প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও প্রধানমন্ত্রী। আচ্ছা, এখন এই তার জায়গাটা থেকে দেখেন, মানুষ আমরা কিন্তু ঘরে যখন আমাদের 2-3টে সন্তান থাকে, বাবা মা কিন্তু একটা সন্তান জানছে যে আমার এই সন্তানটা ভালো না, আমার এই সন্তানটা ভালো, এই সন্তানটা আরেকটু খারাপ, তারপরেও চাইলেই কিন্তু বাবা মা ওই খারাপ সন্তানটাকে সরাসরি অ্যাটাক করতে পারে না। তার কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো সে ব্যবহার করে তখন আস্তে আস্তে ওই সন্তানটাকে সে ভালোভাবে ভালো পথে আনার চেষ্টা করে। তো আমাদের ইমরান ভাই যে কথাটা বলে গেলেন যে ভারতের কাছে মাথা নত, বিষয়টা আসলে সেরকম না। ভারতের কাছে মাথা নত করার মতো কিছুই নেই, কনফার্মান্স সে কখনোই করার প্রশ্নই আসে না। কারণ আজকে দেখেন আমাদের বেগম খালেদা জিয়া আজকে এই ভারতের কারণে, এই হাসিনার কারণে সে তার মায়ের শেষ সময়টায় মায়ের মুখটা দেখতে পায়নি। এ দুঃখ যে কি দুঃখ, সে যার শুধু মা যায় এই সময়টাই শুধু সেই জানে। এখানে কি বলবেন যে সে ওই ভারতের সাথে চুক্তি করে তারপর সে দেশে এসেছে? না, তার নিজস্ব কিছু প্রবলেম ছিল, দেশে আসার কিছু প্রক্রিয়া তৈরি করতে তাকে সময় লেগেছে, সেইগুলো করে তারপরে তো তাকে দেশে আসতে হয়েছে। আমার মা যখন মারা গিয়েছে, আমি জানি যে মায়ের অসুস্থতার পাশে সন্তান ছুটে আসার জন্য ওই সন্তানের মনের ভিতরে কেমন করে সেটা আমি জানি। তো আমার জায়গা থেকে আমি বলবো, আমার লিডার, আমার সরকার প্রধান, আমাদের সরকার, তিনিও তার জায়গায় সে কতটা অসহায় ছিলেন সেটা শুধু সেই জানে, অন্য কেউ এটা বুঝবে না, বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে ওই ইন্ডিয়ার কাছে মাথা বিক্রি না তারেক রহমানের বাবা করেছেন, না তারেক রহমানের মা করেছেন, না তারেক রহমান করবেন। এই পরিবারটা একটা বিশাল ত্যাগী পরিবার। এই পরিবারটা এভাবে কারোর কাছে মাথা নত করতেই পারে না এবং আগামী দিন করবেও না। হয়তোবা কথার ভিতরে, আমরা তো মানুষ, আমাদের কথার ভিতরে 2-1টা কথা হয়তো স্লিপ আপ টার্ন হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তার মানে এই না যে আমার মাথা আমি বিক্রি করে দিয়েছি, কারোর কাছে মাথা নত করে দিয়েছি, এটা হতে পারে না। জনাব তারেক রহমান এটা কখনোই করবেন না। তবে সময় সাপেক্ষে সে উপযুক্ত জবাব প্রত্যেককেই দিবেন। এদেশের ক্ষতি যারা করেছে, জনগণের ক্ষতি যারা করেছে, তারা প্রত্যেকেই জবাব পাবে, তবে একটু সময়ের অপেক্ষা। দেশের জনগণ তাকে যেভাবে উৎসাহ দিয়ে সরকার প্রধান করেছেন, সেই ক্ষেত্রে সে জনগণের মুখের দিকে তাকিয়ে জনগণের স্বার্থে কাজ করবেন। তবে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে বুঝিয়ে ওঠার একটা ব্যাপার আছে, গোছানোর ব্যাপার আছে। আমাদের দেশে কোথায় কি হয়েছে বিগত দিনে, এগুলো গুছিয়ে আনার জন্য তো সময়ের প্রয়োজন আছে। দীর্ঘ 17 বছর এ দেশটাকে কি করে রেখে গিয়েছে, এগুলো তো তার বুঝে উঠতে সময় লাগবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রণালয় কেন ওই শেখ হাসিনা ফ্যাসিস্টের একটা আমলাকেও কি সরাতে পেরেছে? আপনি দেখেন পেরেছে, কেন সরায়নি? তখন যদি আমলাদেরকে সরাতো তখন আজকে দেশ সংস্কার করতে সময় বেশি লাগতো না। এখন তাকে আস্তে আস্তে সেগুলো সরাতে হবে। এই চেয়ারগুলোকে ভালো ভালো লোক যারা দেশের স্বার্থে কাজ করবে, জনগণের স্বার্থে কাজ করবে, সেই লোকগুলোকে বসাতে হবে, তারপরে হবে দেশের সংস্কার।
এত সংস্কার কি এত সহজ? বললেই সংস্কার হয়ে যায়? তাহলে দীর্ঘ 18 মাসে কেন অন্তর্বর্তীকালীন সরকার পারেনি? তার হাতে তো ছিল সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার, সারা কোনো পলিটিক্যাল দল আলাদা ছিল না, বাংলাদেশে যতগুলো দল ছিল দল ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে। কেন সেদিন সরকার এই আমলাগুলোকে সরায়নি? নীলা শেখ, আপনাকে একটু আমি থামাতে হচ্ছে, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু জনাব ইমরান ইমন আপনার কাছে যেতে চাই। সম্পর্ক প্রশ্ন, যেহেতু দুজনই আজকের টক শোতে অতিথি, দুজনই হচ্ছেন তরুণ, একেবারেই আপনারা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন, তো সেই ক্ষেত্রে আমরা যখনই দেখি যে সরকার ক্ষমতা আসে তার মতো করে ইতিহাস তৈরির চেষ্টা করেন বা অপচেষ্টা করেন। আসলে ইতিহাস তো একটা আসলে আমাদের আস্থার বিষয়, একটা অস্তিত্বের বিষয়। এই ইতিহাসটা আমরা যখন যে ক্ষমতায় আসেন তার মতো করে তৈরি করার চেষ্টা করেন। আমি যে কথাটি বলছিলাম, সংবিধানের স্বাধীনতার ঘোষক এ পর্যন্ত 8 বার পরিবর্তন হয়েছে। 1971 থেকে 75 সালে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, আপনার 75 থেকে 81-তে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, 81 থেকে 90 স্বাধীনতা শেখ মুজিবুর রহমান, আবার 90 থেকে 96 স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, 96 থেকে 2001 স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, 1 থেকে 2006 জিয়াউর রহমান, 6 থেকে 24 পর্যন্ত শেখ মুজিবুর রহমান। প্রশ্ন হচ্ছে, আপনারা তিনজনই আজকে বসা আছি, স্বাধীনতা উত্তর আমাদের জন্ম, আমরা স্বাধীনতা দেখিনি। আমরা কিভাবে বা আপনারা কিভাবে এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, কিভাবে সঠিক ইতিহাসটি আসলে জানব, এই বিষয়ে আসলে আপনার একটু মতামত জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে ইতিহাস আমাদেরকে সামনে চলার একটা দিক নির্দেশনা দেয়। আসলে আমরা ইতিহাসকে যেভাবে চাই, যে বাংলাদেশের আজকে আমরা যে প্রজন্ম, আপনি বললেন আমরা সবাই স্বাধীনতার উত্তর জন্ম নেওয়া প্রজন্ম, তা আমাদের কাছে আসলে ইতিহাস জানতে হয়েছে বিভিন্ন রকমের বই পুস্তক, রেফারেন্স, পত্রপত্রিকার কথাবার্তা। তো আমরা সব কিছু জেনেই বাংলাদেশে সবসময় একটা জিনিস হয়েছে যে ইতিহাসের উপরে নিজেদের একটা কি বলবো, দখলদারিত্বের মনোভাবকে আমরা সবসময় দেখেছি। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা উত্তর রাজনীতি বাংলাদেশ পরিচালনা করার পুরো প্রেক্ষিতেই আমরা দেখেছি এখানে নানা পক্ষ, যখন যেই পক্ষ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে তারা তাদের মতো করে ইতিহাসকে নির্মাণ করার চেষ্টা করেছে। আসলে এই চেষ্টাটা সবসময়ই তাদের বিপক্ষেই গেছে। যারা যখন তাদের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেছে, সেইটার উপরে ভিত্তি করে একটা হেজিমনি তৈরি করার চেষ্টা করেছে বা একটা ন্যারেটিভ স্টাবলিশ করে তারা পাওয়ারকে কন্টিনিউ করতে চেয়েছে, সেটা তাদের বিপক্ষে গেছে। আসলে আমাদের জায়গা কিছু থাকে যে আমরা দলাদলি করব, বিরোধিতা করব, সমালোচনা করব, এই জায়গার বাইরে আসলে একটা দেশের মূল কিছু জায়গায় আছে সবাই এক থাকতে হবে। তো আমাদের মুক্তিযুদ্ধের ঘোষক নিয়ে যে বিতর্ক, কিন্তু আমরা শুধু পুরো ব্যাপারটা জানি। এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিংবা মুক্তিযুদ্ধর সময়ে তার আগের ঘোষণা, আর যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা, শেখ মুজিবুর রহমানের ভূমিকা, আমরা সব কিছু জানি। কিন্তু একজনকে আরেকজনের উপরে প্রতিষ্ঠা করার যে চেষ্টা, আমি মনে করি যে এটা আওয়ামী লীগ ভুল করে গেছে, সেটাই ভুলের খেসারত দিয়েছে। বিএনপিও যদি সেই ভুলটা করে, সেই ভুলের খেসারত তাদের দিতে হবে। আমরা কোনো কার্ড বানাতে চাই না, আমরা সঠিক ইতিহাসটা চাই। ইমরান ইমন ভাই যেটি বললেন, আসলে আমরা কি আসলে ভুল পথে যাচ্ছি, ইতিহাস বারবারই কি বিকৃত করছি, মানে সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে, দেখেন, ইতিহাস বারবার এভাবে বদলে যাবে। আমাদের ছেলেপেলেরা, আমাদের আগামী ভবিষ্যতের সন্তানেরা এগুলো বারবার এক একজনের ধারণা এক এক রকম হবে, এক একজনে এক এক রকম জানবে। এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। তবে আমাদের শেখ মুজিবুর রহমান, যিনি দিবগত দিনে দাবি করে এসেছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, আচ্ছা, এটাকে একেবারে ফেলে দেওয়া যায় না। আবার আপনি আরেকটা জিনিস দেখেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটাকেও অস্বীকার করার সুযোগ কারণ নেই। কারণ দেখেন, ঘোষণা তো জিয়াউর রহমান দিয়েছে, কথা সত্য, এটা অস্বীকার করার সুযোগ কি কারো আছে? নেই। হ্যাঁ, তবে শেখ মুজিবুর রহমান নেতা ছিলেন, লিডার ছিলেন, তিনি বলেছেন যে স্বাধীনতা হবে। কবে হবে? আচ্ছা, এটা যখন এই যে আমরা তিনজন এখানে আছি, এই যে একটা আলোচনা করছি, এখন আমি যদি মনে করি, আমি বলে গেলাম যে ভাই, আমি বললাম যে ভাই এটা তো এটা হবে, আচ্ছা, আমি যদি এটা না পারি বা না হয়,
তাহলে কিন্তু এটা আপনি করবেন হীরা ভাই, আপনি করবেন এটা। তো আমি তো ঘোষণা দিতে পারিনি, আমি কি করেছি, উদ্যোগ নিয়েছি, আমি উদ্যোক্তা। আমি আপনাকে বলেছি হীরা ভাই, এই মোবাইলটা আমি যদি এখানে নিতে না পারি, এটা আপনি নিবেন। আমি মোবাইলটা নিতে পারিনি, এই মোবাইলটা হীরা ভাই আপনি নিয়েছেন। তাহলে এই দুটোর কোনোটাই অস্বীকার করার সুযোগ নেই। জাতির কাছে, জনগণের কাছে, আমাদের সন্তানদের কাছে এভাবেই উপস্থাপন করতে হবে। আপনি শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করতে পারবেন না, আপনি জিয়াউর রহমানকে অস্বীকার করতে পারবেন না। আমরা চাই সঠিক ইতিহাস যেন আগামী তরুণ প্রজন্ম এগোবে এবং সঠিক ইতিহাস সামনে নিয়ে আসবে, যে ইতিহাস বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বয়ে বেড়াবে। জাতির কিছু ইতিহাস, স্বাধীনতার সংগ্রাম, এগুলো অবিসংবাদিত। এগুলো নিয়ে আসলে বিতর্ক তৈরি করা কখনোই আজকের প্রজন্ম প্রত্যাশা করে না। আমরা সেটাই হয়তোবা প্রত্যাশা করবো। এবং আগামী দিনে আমি সর্বশেষ একটি প্রশ্ন ছোট্ট করে, যদি আপনি 30 সেকেন্ডে উত্তর দেন, জনাব ইমরান ইমন, আওয়ামী লীগ কি পুনর্বাসন তাহলে হচ্ছে, সেটা কি বিএনপির হাত দিয়ে বা সরকারের হাত দিয়ে আপনি মনে করছেন? আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে জনগণের যে মতামতের মধ্যে দিয়ে এখন বাংলাদেশ আগাচ্ছে, সেই বাংলাদেশে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নাই। এখন আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের চেষ্টা আমরা নানাভাবে দেখছি, এবং সেই চেষ্টাটা নির্দিষ্ট করে যদি বলেন, আপনার প্রশ্নের মধ্যে দিয়েই এর উত্তরটা আছে যে বিএনপির হাত ধরেই হতে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম লক্ষণ আমরা খেয়াল করছি। ইতিমধ্যেই সেটার বাস্তবায়ন এই বর্তমান সরকার করছে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না, আর মানুষ মেনে না নিলে সরকারের কিছু করার থাকবে না। আশা করি যে বিএনপি বা সরকার এই জায়গায় এইটা খুব দক্ষতার সাথে বিবেচনা করবে এবং এটা হ্যান্ডেল করবে। ইতিহাস তো ভিন্ন কথা বলে, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, জামাত ইসলামীকেও কিন্তু আপনার ব্যান্ড করেছিল। তো সেটা তো একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের প্রত্যেক বা সকল ব্যক্তি তো আসলে করাপ্টেড না। আমরা কি সেটা যারা অপরাধী সত্যিকার অর্থে তাদের বিচারের মাধ্যমে সময় দেন। আসলে বিষয়টা শুধু আওয়ামী লীগ না, সামগ্রিকভাবে একটা কথা আছে। আসলে আমরা এই বর্তমান সরকার কিংবা বাংলাদেশকে যদি এখন বিবেচনা করি, মুক্তিযুদ্ধ 71 যেমন আমরা ডিনাই করতে পারবো না, এইখানে 24কে ডিনাই করার কোনো সুযোগ নেই। আমরা 24কে এবং মুক্তিযুদ্ধের 71কে কিংবা এর আগে 47কে সব কিছুকে ধারণ করে যদি আমরা সামনে আগাইতে চাই, আমরা মনে করি যে জনগণের যে ফয়সালা, এই ফয়সালার সাথে আপনাকে থাকতে হবে। জনগণ এখানে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে। এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার আগে তার বিচার নিশ্চিত করতে হবে। এখানে প্রত্যেকটা খুনের বিচার হইতে হবে। জুলাইয়ের যে প্রত্যেকটা ধ্বংস, বিগত 17 বছরে বাংলাদেশের লুটপাট, অত্যাচার, দুর্নীতি, খুন, এই সমস্ত কিছুর বিচার হতে হবে, গুমের বিচার হইতে হবে। এই বিচার শেষে আপনি যদি সত্যিই মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার জায়গা থাকে, সেইটা তাদের বিবেচনার বিষয়। কিন্তু এইটা ছাড়া আপনি সংস্কারকে ডিনাই করে, বিচারকে ডিনাই করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। ধন্যবাদ ইমরান ভাই। আমরা যাচ্ছি একেবারে শেষ পর্যায়ে। জনাব নীলা শেখ, ছোট্ট করে যদি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন যেটা বলছিলেন ইমরান ইমন ভাইও, বা সব দিকে আলোচনা হচ্ছে পত্রপত্রিকায়, যেভাবে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদেরও জামিন হচ্ছে বিচার প্রক্রিয়া শেষ না করে, আসলে এতে কি প্রকাশ পায়? পুনর্বাসন কি তাহলে এই সরকারের হাত দিয়ে হচ্ছে বা এরকম কিছু? না, বিষয়টা আসলে সেরকম না। আপনি দেখেন, আওয়ামী লীগ একটা বড় দল, এটা অস্বীকার করার সুযোগ কারণ নাই। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে যে ভাই, অপরাধ যে করবে সাজা সে পাবে। আগে আপনাকে অপরাধী প্রমাণ করে আসতে হবে, প্রমাণ করতে হবে। একটা দলের দায় কিন্তু যেমন একটা ব্যক্তি নিবে না, তেমন একটা ব্যক্তির দায় কিন্তু একটা দল নিবে না। আমি যদি খারাপ হই, আমার দায় তো আমার দল নিবে না। আপনি খারাপ হলে আপনার দায় রাষ্ট্র নিবে না। আপনার অপরাধের সাজা আপনাকে পেতে হবে। তো আওয়ামী লীগের লোক জামিন পাচ্ছে, হ্যাঁ জামিন পেতেই পারে, এটা একটা খুব বড় কিছু না। সে যদি অপরাধ হয়, অপরাধ প্রমাণ হয়ে যায়, মানে আপনি কি মনে করছেন তাহলে এটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া? এটা আইনি প্রক্রিয়া। যদি সে অপরাধী প্রমাণ হয়ে যায়, অবশ্যই সে সাজা পাবে, সাজা তাকে পেতেই হবে। এটার জন্য সরকার তো তাকে মাফ করে দিবে না, প্রশ্নই আসে না। কারণ আপনি দেখেন, অন 11-এ আমাদের তারেক রহমানের সঙ্গে কি হয়েছে, এটা কি সে ভুলে যাবে? কি মনে হয় আপনার?
এটা ভুলে যাওয়া যায়? এ জাতি ভুলে যাবে? আমরা ভুলে যাব না। তো সেই ক্ষেত্রে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যারা অপরাধ করেছে, একেবারেই সব তুলসী পাতা ছিল না, সেটা সর্বলোকে জানে। ওই হাসিনার 17 বছরে ওই হাসিনা যারা অপরাধ করেছে, খুন, গুম, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ যারা করেছে, প্রত্যেকেই সাজা পাবে। তবে আইনি প্রক্রিয়া যেভাবে আসবে সেইভাবেই তারা সাজা পাবে। জামিন পাবে না, এটা তো ভাই কোনো ইতিহাসে নেই যে জামিন পাবে না একটা লোক। ধন্যবাদ। তবে ধন্যবাদ নীলা ওনাকে সাহেব। এটা সহজ করে বলে দিই, উনি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার কথা যদি বলেন, তাহলে নুরুল হক নূরের এখনো জেলে থাকার কথা ছিল। নূরের বিরুদ্ধে যে সকল মামলা রুজু হয়ে আছে, স্বাভাবিক আইনি প্রক্রিয়াতে সেই মামলাগুলো তো আছে এখনো। প্রায় 1.5 লক্ষ মামলা বিএনপির। তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি তো যতগুলো মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, সেই হিসাবে ওনারও জেলে থাকার কথা ছিল, সালাউদ্দিন আহমেদের জেলে থাকার কথা ছিল। সবকিছু আসলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ার কথা বলে না, বিষয়টা গণঅভ্যুত্থানের হিসাবটা আলাদা। আপনি যেটা বলে গেলেন যে নুরুল হক নূরের এখনো জেলে থাকার কথা, হ্যাঁ জেলে থাকার কথা, যদি সেটা গণঅভ্যুত্থান না হইতো তাহলে আইনি প্রক্রিয়ায় সে ওইভাবে হয়ে আসতো। সেজন্য আইনি প্রক্রিয়ার রেফারেন্সটা দেওয়ার সময় এটা মাথায় রেখে দিয়েন। এই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আজকে নুরুল হক নূরের পরে এত নির্যাতন কেন? এই আন্দোলন সংগ্রাম করার জন্য, এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য, এই 18 সাল থেকে। তাহলে ওই 18 সালের আগে তো সে কোনো মামলা খায় নাই। এই আন্দোলন সংগ্রাম করার কারণে কোটা সংস্কারের আন্দোলন, এই আপনার মনে করেন যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন, এগুলোর করার কারণেই তো তার বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। আজকে রাষ্ট্র সংস্কারের পক্ষে নূরের পজিশন কি? নুরুল হক নূর কথা বলে না কেন? আচ্ছা, কথা বলবে না, সবাই বলবে। না মাত্র উনি সংবিধান সংস্কার পরিষদের মানে শপথ নেয়নি কেন? না শপথ নেয়নি। আপনি আমাকে কথা শেষ করতে দেন। নেয়নি কেন এটাই বলেন, যে উনি সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন নেয়নি এটা শুধু বলেন। শপথ নেয়নি যখন, দেখেন একটা দলে যখন রাষ্ট্র সংস্কারের পক্ষে এমন রকমের আন্দোলন সংগ্রামের কথা বলে আসছে, নুরুল হক নূর সংবিধান পরিবর্তনের কথা বলছে, শপথ দিল না কেন? সরকার প্রধান যে সিদ্ধান্ত নিবে সেটাই বাকিরা। নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, বিএনপির কোনো কর্মী না। বিএনপির কোনো কর্মী সে না, সে কারোর কাছে আপোষ করতে চায় না, সে কারোর কাছে আপোষ করে না। কথা কোথায়? এটা নিয়ে কোনো কথা নাই। কথা বলবে না, মাত্র ক্ষমতায় এসেছে, মাত্র চেয়ারে বসেছে। শপথ নেয়নি কেন তাহলে? শপথ নেয়নি, শপথ কেউ যখন নেয়নি তখন সে কিভাবে নেয়? কেন বাংলাদেশে যারা সংস্কারের পক্ষে, তারা এখানে 77 জন সদস্য শপথ নিছে না? না 77 জন। নুরুল হক নূর কোথায় সেখানে? নুরুল হক নূর চাইলেও ওই ছোট হাসানুল খান ইনু হওয়ার মতো পজিশন তো নাই, ঠিক আছে? এটা হয়ে রাজনৈতিক ভবিষ্যৎ বহুদূর যাবে না। না বহুদূর যাবে কি যাবে না ভাই, ভবিষ্যৎ নিশ্চিত না। কারণ কি দেখেন, অনিশ্চিত নিশ্চিত এই দুটা কিন্তু ভাগ্য, আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় বলা যায় না। তো সেক্ষেত্রে আজকে দেখেন, হাসিনা বলেছিল 41 সালের আগে সে ক্ষমতা ছাড়বে না, তো আপনি দেখেন 24-এ তাকে চলে যেতে হয়েছে। এইটাই বর্তমান সরকারের জন্য মেসেজ। রাজনীতি, নুরুল হক নূরের রাজনীতি এখানেই শেষ, এটা ভাই আপনি বলতে পারেন না? আমি সেটা বলছি, আমি সেটা বলি না। এটা রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি তো রাজনীতির মাঠে কে কাকে মার দিয়ে কখন কোথায় চলে যাবে এটা বলা কিন্তু নিশ্চিত না, এটা বলা যায়ও না। ধন্যবাদ দুজন অতিথিকে, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা। আজকে এন্টার টিভির আজকের এই আয়োজনে আমাদের সাথে ছিলেন ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক বাংলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের সাথে ছিলেন নীলা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজন অতিথিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক যারা এতক্ষণ আমাদের এই টক শোটি দেখছেন এবং আগামীতেও দেখবেন, এন্টার টিভির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা, এবং আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা।